নমস্কার, আমি কৌশিক দাস। আজকে অনেকদিন পরে আপনাদের সামনে এসেছি কয়েকটা বিষয় সম্পর্কে কথা বলার জন্য। তার আগে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলার আছে সেটা হচ্ছে আগামী 6 জানুয়ারি আমাদের এনআইওএস ডিএলএড সংগ্রাম মঞ্চের তরফ থেকে কলকাতা এপিসি ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছে। সেই কলকাতার এপিসি ভবন অভিযানে আপনাদের প্রত্যেককে আসতে হবে, যারা অনগোয়িং প্রসেসে এখন অ্যাপ্লাই করছেন, যারা 2022-এর নিয়োগ প্রক্রিয়াতে পেন্ডিং পজিশনে আছেন, ভেরিফিকেশন হওয়া সত্ত্বেও এখনো চাকরি পাননি। প্রত্যেককে কিন্তু সেই আন্দোলনে আসতে হবে। সেই আন্দোলন কিভাবে সংগঠিত হচ্ছে সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। তারপরে আমাদের কেসের গতি প্রকৃতি, কিভাবে আমাদের সমস্যার সমাধান হওয়া সম্ভব, সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব জন্য এই ভিডিওটি তৈরি করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে শেষ অবধি দেখবেন ভিডিওটা, এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করার রয়েছে। সবার আগে বলে নিই যে আগামী 6 তারিখ আমরা যে আন্দোলনের ডাক দিয়েছি, সেই আন্দোলনে কিন্তু প্রত্যেককে আসতে হবে। এবার কোনো বাহানা করা যাবে না, এটা কিন্তু আমাদের অস্তিত্বের লড়াই। এই যে আগামী 6 তারিখ আমরা আন্দোলনের ডাক দিয়েছি, এই আন্দোলনটা মানে পুলিশ আমাদের পারমিশন দিচ্ছিল না। বিগত দিনে যখন মালদাতে মুখ্যমন্ত্রীর সভা হওয়ার কথা ছিল, তখন আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য বিভিন্ন নেতা নেত্রীদের কাছে যোগাযোগ করেছিলাম, এবং তারা তো আমাদের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার ব্যবস্থা করিয়ে দেয়নি, বরং মাঝরাতে আমাদের অ্যাডমিনদের বাড়িতে 5 গাড়ি 6 গাড়ি করে পুলিশ গিয়ে তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে থানায় আটকে রেখেছে। এরকম জোর জুলুম আমাদের সাথে বিগত দিনে হয়েছে। শুধুমাত্র আমাদের অপরাধ কি ছিল? আমাদের অপরাধ ছিল আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলাম। আমাকে কোতোয়ালি থেকে ফোন করে বিভিন্নভাবে আহ, মামলা করার হুমকি, কি বলবো, মানে ভয়ভীতি প্রদর্শন, ইন্টিমিডেট করার চেষ্টা করা হয়েছিল। তো যাই হোক, আহ, এই বিষয়গুলি ধ্যান দিয়ে নজরে রেখে আমরা বিগত দিনে যে আন্দোলনের ডাকগুলো দিয়েছিলাম সেগুলো থেকে আমরা পিছিয়ে এসেছিলাম, কারণ আমরা জানি সরকার আমাদের প্রতি একটা চরমপন্থী মনোভাব নিয়েছে এবং অমানবিক আচরণ আমাদের সাথে করে চলেছে। তো সেই কারণে আহ, এবার আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই যে পারমিশন ছাড়া আমরা আন্দোলন করতে গেলে আমাদের পিটিশনারদের, আমাদের ক্যান্ডিডেটদের ওপরে যদি কোনো অন্যায় আহ, ভাবে মামলা মোকদ্দমা এবং পুলিশি, কি বলবো, আজকে তো আমাদের রাজ্যের অবস্থা আপনারা সকলেই জানেন যে যোগ্যরা রাস্তায় আর আহ, কি বলবো, দুর্নীতিবাজরা স্কুলে, সেরকম একটা সিচুয়েশনে পুলিশের জোর জুলুমের হাত থেকে বাঁচার জন্য আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। আজকে আমাদের আজিজ লস্কর ভাই, যারা যে 2022-এর টেট কোয়ালিফাইড এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটদের লিড করছে, কেসগুলো লিড করছে, তার অক্লান্ত পরিশ্রমের ফলে এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। এবং আজকে কলকাতা হাইকোর্টের উম, আহ, আহ, 25 নম্বর কোর্ট রুমে মাননীয় জাস্টিস কৃষ্ণা রাওয়ের বেঞ্চে আমাদের মামলাটি শুনানি হয়। জরুরি ভিত্তিতে কেসটি মেনশন করে আমাদের অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জি কেসটিকে মেনশন করে, এবং সেখানে কার্যত কলকাতা হাইকোর্ট পর্ষদকে আহ, মানে কি বলবো, ভর্ৎসনাই করে এক প্রকার, এবং আহ, প্রায় বিভিন্নভাবে মানে পর্ষদের যে ভুল ত্রুটিগুলো আছে এবং সরকারের পুলিশের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলোকে প্রচণ্ডভাবে ভর্ৎসনা করে এবং আমাদেরকে আন্দোলন করার পারমিশন দেয়। আন্দোলন করার পারমিশনে অবশ্যই কলকাতা হাইকোর্ট কিছু শর্ত দিয়েছে। তার আগে আমরা একটু অর্ডার কপিটা দেখে নেব। এটা হচ্ছে সেই অর্ডার কপি, যে অর্ডার কপিতে কলকাতা হাইকোর্ট আমাদের পারমিশন দিয়েছে আহ, আন্দোলন করার এবং র্যালি করার। সে আন্দোলনে আমাদের পারমিশন দেওয়া হয়েছে মোটামুটি 500 জনের জমায়েত করার। আপনারা দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে যে 500 জন 2টো থেকে 5টা অবধি আমরা এই র্যালিটা করতে পারবো, এবং এনআইওএস এর রিজিওনাল অফিস থেকে শুরু করে আমরা এপিসি ভবন অবধি আন্দোলনটা করতে পারবো। এখন কথা হচ্ছে, এখানে যেহেতু 500 জনের কথা বলা হয়েছে, অনেকেই ভাবছেন আমাদের তো 500 জনের পারমিশন, আমরা এত লোক গিয়ে কি করবো বা কিছু। দেখুন, আমি একটা কথা বলি, যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টের রায় রয়েছে, সেহেতু সেটা তো আমাদের মেনে চলতেই হবে। আমরা কখনোই বলবো না আপনারা 10,000 বা 20,000 লোক আসুন। আমাদের ক্যান্ডিডেট সংখ্যাই ঘুরে ফিরে সেই টোটাল 5,000 হবে। তার মধ্যে
আহ, আমাদের প্রত্যেককেই আসা উচিত আমি মনে করি। কারণ দেখুন, আন্দোলন করা আমাদের সাংবিধানিক অধিকার। আমরা কোথাও কোনো নৈরাজ্য সৃষ্টি করতে আমরা যাচ্ছি না। আর 500 জনকে র্যালি করা পারমিশন দেওয়া হয়েছে, প্রত্যেকে যে র্যালি করতে হবে সেটা তো নয়। আপনারা তো কেউ এপিসি ভবনে পর্ষদের দেখা করতেও আসতে পারেন। তো এখানে যারা বুদ্ধিমান তাদের জন্য ইশারাই কাফি হবে। আমি এটুকুই সকলকে আবেদন করব, প্রত্যেকেই আসুন। কারণ আজকের দিনে কিন্তু ঘরে বসে ফল ভোগ করার লোকের কিন্তু অভাব নেই, কিন্তু সংগ্রাম করা মানুষের অভাব রয়েছে। তার জন্য আপনাদের প্রত্যেককেই আসতে হবে। কতজন কি হয়েছে সেটা আমাদের ভুলে গিয়ে আমাদের দাবিটা পর্ষদের কাছে পৌঁছে দেওয়া, সরকারের কাছে পৌঁছে দেওয়া, মিডিয়ার কাছে পৌঁছে দেওয়া। আমরাও যে এই রাজ্যে এক্সিস্ট করি সেটা আমাদের সরকারকে বুঝিয়ে দিতে হবে। এখন আমরা আন্দোলনটা কিভাবে করব, আমাদের কি প্ল্যাকার্ড থাকবে, কি ফেস্টুন থাকবে, কি ব্যানার থাকবে, সেই বিষয়গুলো আমি একটু বলে দিতে চাই। দেখুন, অনুনয় বিনয় করার দিন শেষ। আমরা যে দীর্ঘ সংগ্রাম করে আজকে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়েছি, পশ্চিমবঙ্গে এনআইওএস ডিএলএড কে ভ্যালিড করেছি, পশ্চিমবঙ্গে এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটদের চাকরি দেওয়ার রায় বের করেছি, পর্ষদকে এক প্রকার আমরা বাধ্য করেছি এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটদেরকে ভেরিফিকেশন করানোর জন্য, যারা 22 সালের নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছিল। এই মুহূর্তে সমস্ত রকম সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও পর্ষদ যারা 2025-এর নিয়োগ প্রক্রিয়ায় এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করতে চায় তাদেরকে কিন্তু ইন্টারভিউতে অ্যালাউ করছে না। এরকম চরম মনোভাবাপন্ন মানে সরকার, অথরিটি এই ভারতবর্ষে আর কোথাও নেই। সমস্ত ভারতবর্ষের সমস্ত রাজ্যে এনআইএস দের চাকরি দেওয়া এবং এনআইএস দের সাদরে গ্রহণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। আসাম শুরু করে, বিহার শুরু করে, পাঞ্জাব শুরু করে প্রত্যেকটি রাজ্যে এনআইএস দের কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। একমাত্র ওয়ান অ্যান্ড অনলি এক্সেপশন ইজ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এরকম রাজ্যে আমাদের এরকম প্রশাসনের বিরুদ্ধে, প্রশাসনের সাথে লড়েই আমাদের অধিকার আদায় করতে হবে। প্রশাসনের সাথে অনুনয় বিনয় করে আমরা কিছুই পাইনি, কিছুই পাবো না। আমরা পেয়েছি পুলিশি জুলুম, পুলিশের থেকে পারমিশন না পাওয়া, মাঝরাতে ক্যান্ডিডেটদের উঠিয়ে নিয়ে যাওয়া, এর বাইরে আমরা কিন্তু কোনো কিছুই পাইনি। পেয়েছি পর্ষদে গেলে আমাদের কি বলবো, আমাদের সাথে দেখা না করা, আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া, এইসবই আমরা পেয়েছি। ইভেন সুপ্রিম কোর্টের নির্দেশও পর্ষদ আজকের সময় কিন্তু মানতে চাইছেন না। এই কারণে এই দাবিকে মাথায় রেখে আমাদের প্রত্যেককে আগামী 6 তারিখ, যারা 2022-এর টেট পাস, 14 টেট পাস, আপনার এনআইওএস ডিএলএড হলেই হবে, আপনাকে কিন্তু আন্দোলনে আসতে হবে। আজকে এনআইওএস দের প্রতি যে অভিযোগ সরকারের, সেটা হচ্ছে কি, যে এরা 2017 সালের আগে টেট পাস না হলে এরা ইন সার্ভিস সেই সময় হয়েছিল কিভাবে। এই একটা বক্তব্য দিয়ে তারা, যারা এখন 2022 সালে টেট পাস করেছে তাদেরকে অনগোয়িং রিক্রুটমেন্টে ঢুকতে দিচ্ছে না, যারা 2022-এর নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছিল তাদেরকে ভেরিফিকেশন করে চাকরি দিচ্ছে না, এই সমস্ত অভিযোগগুলো কিন্তু করেছে। এখন এই যে থ্রোয়িংটা পর্ষদের, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কতটা ভয়ঙ্কর এবং কার কার জন্য ক্ষতিকর। পশ্চিমবঙ্গের প্রায় 1,90,000 ক্যান্ডিডেট আছে এনআইওএস থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। এই 1,90,000 যারা অলরেডি সরকারি চাকরি করছে 32,000 প্যানেলের, যারা কোনো বেসরকারি স্কুলে চাকরি করছে, যারা চাকরি প্রার্থী রয়েছে, প্রত্যেকের জন্য একটা ঘাতক একটা পয়েন্ট এবং একটা বেআইনি পয়েন্ট, একটা ভুল পয়েন্ট তারা তুলে ধরেছে। কিন্তু এই পয়েন্টটার মানে কি, যারা 32,000 প্যানেলে চাকরি পেয়েছিল, এখন আজকে এনআইওএস ডিএলএডটা করানোই হয়েছে ভারতের সংসদে, জাতীয় সংসদে আরটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017-কে নিয়ে এসে, আরটি কে 2017 সালে অ্যামেন্ড করে বলা হয়েছে যে মিনিমাম কোয়ালিফিকেশনে ছাড় দেওয়া হলো 31শে মার্চ 2019 অবধি। এখন সেই আরটি অ্যামেন্ডমেন্টে যদি মিনিমাম কোয়ালিফিকেশনকে রিল্যাক্স করা হয়েছে, তাহলে 2017-র আগে টেট পাস করার প্ল্যানটা আসলো কি করে। মিনিমাম কোয়ালিফিকেশন 3টা এলিমেন্টকে কম্বাইন করে হয়। মিনিমাম কোয়ালিফিকেশন টার্মটা কোনো একটা সিঙ্গুলার জিনিস নয়। মিনিমাম কোয়ালিফিকেশন টার্মটাতে 3টা কম্বাইন্ড এলিমেন্ট রয়েছে। এলিমেন্ট নাম্বার 1 হচ্ছে 50% ইন এইচএস, সেকেন্ড হচ্ছে ট্রেনিং, থার্ড হচ্ছে টেট। এখন অ্যাজ পার টেট গাইডলাইন 2009, এনসিটি টেট গাইডলাইন 2009, কেউ ট্রেনিং এ অ্যাডমিশন না নিয়ে বা ট্রেনিং
যে কোনো এনসিটি রিকগনাইজড অর্গানাইজেশনে ইনস্টিটিউশনে ট্রেনিংয়ে অ্যাডমিশন না নিয়ে তারা টেট অ্যাটেম্প করতে পারে না। তাহলে 2017 সালে যখন এনআইওএস থেকে ট্রেনিংটা ইন্ট্রোডিউস করা হলো, তাহলে যারা আনট্রেন্ড তাদের জন্য ইন্ট্রোডিউস করা হয়েছে। তাহলে আনট্রেন্ডদের টেট কোয়ালিফাইড হওয়ার কোশ্চেনটা অ্যারাইজ হয় কেমন করে, বিনা মেঘে বৃষ্টি হয় কেমন করে? যারা ট্রেন্ডই নয় তারা টেট কোয়ালিফাইড হবে কি করে? টেট গাইডলাইনে স্পষ্ট বলা আছে আগে ট্রেনিং পরে টেট, কিন্তু এরা বলছে আগে টেট পরে ট্রেনিং, হলে হলো না হলে নাই, এনআইএস কি করেছে জানার দরকার নেই। কিন্তু যখন আরটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017-তে পুরো মিনিমাম কোয়ালিফিকেশনকে রিল্যাক্স করা হয়, তার মানে এই নয় যে শুধু টেটকে রিল্যাক্স করা হলো বা ট্রেনিংকে রিল্যাক্স করা হলো বা এইচএসএ 50%কে রিল্যাক্স করা হলো। এই তিনটা এলিমেন্টের মধ্যে তিনটার মধ্যে যে কোনো একটা যাদের ইনকমপ্লিট আছে তাদেরকে 31 মার্চ 2019-এর মধ্যে তাদেরকে অ্যাকুয়ার করতে হবে। এটাই মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাকুয়ার করা। অনেক ক্যান্ডিডেট ছিল যখন এনআইএস থেকে ট্রেনিংটাকে ডিএলএডটাকে স্টার্ট করা হয়েছিল, অনেক ক্যান্ডিডেট ছিল যাদের এইচএসএ 50% ছিল না। তাদেরকে এনআইওএস থেকেই আবার এইচএস এক্সাম দেওয়ানোর পরে 50% করানোর পরে তারপরে তাদেরকে ডিএলএড করার পরে তাদেরকে কোয়ালিফিকেশনের সার্টিফিকেট দেওয়া হয়। তাহলে এইচএস এ 50%টাকেও রিল্যাক্স করা হয়েছে। টেট ট্রেনিং তো ছিলই না, তার জন্যই ট্রেনিং করানো হয়েছে। তাহলে টেট নিয়ে আজকে এই কথাটা পুরোপুরি আরটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017-এর ভায়োলেশন। তাহলে আরটি কে ভায়োলেট করে একটা পয়েন্ট ল পয়েন্ট বের করেছে পর্ষদ, যেটার কোনো আগা মাথা নেই। সেটা অবশ্যই সাবজুডিস, সেটা ভবিষ্যতে সত্য অবশ্যই আদালতে প্রমাণ হয়েই যাবে, আমরা এটাতে 100% আশাবাদী, এখানে কোনো সংশয় আমাদের মনে নেই। কিন্তু এই জিনিসটা বুঝতে হবে এটা কতটা ঘাতক যারা 32,000 প্যানেলে আছে তাদের জন্য, যারা কোনো না কোনো প্রাইভেট স্কুলে চাকরি করছে এনআইএস কোয়ালিফিকেশন দিয়ে তাদের জন্য। কারণ কি, যদি আরটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকেই তারা না মানে, তাহলে দেশে যত এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট আছে তারা প্রত্যেকেই তো টেট কোয়ালিফাইড ছিল না, কারণ ট্রেনিং ছিল না, তো টেট কোয়ালিফাইড করার প্রশ্নটা আসছে কোত্থেকে? তাহলে তাদের পুরো ট্রেনিংটা আলটিমেটলি ইনভ্যালিড, 1,93,000-এর জন্যই ইনভ্যালিড। তাহলে যারা ইন সার্ভিস আছে তাদের আমি ধরে নিচ্ছি 32,000 2014 টেট কোয়ালিফাই করেছে, যদিও সেই টেটটা ছিল একটা রিল্যাক্সড টেট। আমি তাদের ধরে নিলাম যে তারা 2014 টেট কোয়ালিফাই করেছে, তাদের এইচএসএ 50% ছিল, তাদের অনলি অ্যান্ড অনলি ল্যাকিং ছিল ট্রেনিং এ। তারা পরবর্তীকালে এনআইএস থেকে ট্রেনিং করেছে। আমি এটাও মেনে নিলাম যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এনসিটির কাছ থেকে বিশেষ রিল্যাক্সেশন নিয়েছিল ট্রেনিং এর জন্য, কি 31 মার্চ 2016 অবধি তারা আনট্রেন্ড রিক্রুট করতে পারতো। এখন যে 32,000-এর প্যানেলে যারা শিক্ষকতা করছে আমার ভাইয়েরা বোনেরা সহকর্মীরা, তাদের প্রতি আমার প্রশ্ন যে আপনাদের যে রিক্রুটমেন্ট হয়েছে, আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে, সেটা কত তারিখে হয়েছে? সেটা ম্যাক্সিমামটা হয়েছে ফেব্রুয়ারি মাসে 2017 সালে। তাহলে 2017 সালে ফেব্রুয়ারি মাসে আপনাদের যদি অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে আর পর্ষদের কাছে যদি রিল্যাক্সেশনের লাস্ট ডেট থেকে থাকে ট্রেনিং এ 2016-র 31 মার্চ অবধি, তাহলে 2016-র 31 মার্চের পরে আপনারা বিনা ট্রেনিং এ রিক্রুটেড হলেন কিভাবে? তাহলে আপনাদের রিক্রুটমেন্টটা পুরোপুরি অবৈধ। এখন এখানে ওয়ান এন্ড অনলি প্রোটেকশনের আমব্রেলা আপনাদের মাথায় ছিল আরটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017। সেই 2017 আরটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আপনাকে বলা হয়েছে যে মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাকোয়ার করাতে আপনার টাইম হচ্ছে 2019-এর 31 মার্চ অবধি, তাহলে আপনার চাকরি সুরক্ষিত হয়। এখন আমাদের পর্ষদ আরটি অ্যাক্ট 2017, আরটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017 মানছে না। তাহলে ভাই আপনার চাকরিটা ভবিষ্যতে কি হবে আপনি ভেবেছেন? তাহলে এনআইওএস থেকে কোয়ালিফিকেশন পাওয়া সমস্ত ক্যান্ডিডেট, যারা সরকারি বিদ্যালয়ে চাকরি করছে, বেসরকারি চাকরি করছে, যারা চাকরি করছে না, যারা চাকরি প্রার্থী, প্রত্যেককে এই আন্দোলনে আসতে হবে। এনআইএস কোয়ালিফিকেশন না বাঁচলে কিন্তু বন্ধু এই 1,93,000 ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গের সবাই মাটিতে মিশে যাবে, সবাই আনট্রেন্ড হয়ে যাবে। আপনাদের যার চাকরি যে যে কমফোর্ট জোনে আছেন আপনারা ভবিষ্যতে বুঝবেন। আমরা অবশ্যই আবার কোর্টে এই পর্ষদ যে আরটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017টাকে মানছে না সেটা আমরা অবশ্যই তুলে ধরবো, কিন্তু আপনাকে আন্দোলনে আসতে হবে বন্ধু। এখন বলে দেই যে আমাদের পশ্চিমবঙ্গে এনআইএস ক্যান্ডিডেটদের গ্রুপ বাজির শেষ নেই।
কিছু বলার নেই। কোনো সময় কোনো বিহারি ব্যক্তির পাল্লায় তারা পড়ে যায়, কোনো সময় কোনো উত্তরাখণ্ডের ব্যক্তির পাল্লায় তারা পড়ে যায়। পশ্চিমবঙ্গের কনটেক্সট কি, পশ্চিমবঙ্গের সমস্যা কি, পশ্চিমবঙ্গের পর্ষদ কি চায়, তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা শুধু লেগে থাকে উৎসব প্রচারে। আমি সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করছি যে আপনারা এই মুহূর্তে গ্রুপবাজিগুলো বন্ধ করে 6 তারিখ আন্দোলনে আসুন। 6 তারিখ আন্দোলনে প্রত্যেকে আসুন। আপনারা অনেকেই বলতেন যে এই কৌশিক দাসের গ্রুপ এরা আন্দোলন করবে না, এই করবে না, শুধু কেস করছে। অনেকে তো এগুলোকে কেস ব্যবসা বলতেন। ঠিক আছে, এখনো বলছেন, সেটা আমি না করি না। এখন আপনারা বলেন, আপনারা যে যা বলছেন বলেন, আমার কিছু বলার নেই। কিন্তু আপনারা, আপনাদের গ্রুপের অ্যাডমিনরা তো আর মাঝরাতে থানায় আটকা থাকেনি, তাই আপনাদের কাছে এই বলাগুলো সহজ। আমরা দাঁড়িয়ে থেকে কোর্টের থেকে পারমিশন নিয়ে এসে আজকে আন্দোলনের পারমিশন নিয়েছি। কতটা কাঠখড় পোড়াতে হয়েছে আমরা জানি। আমরা, আমি একটু জাস্ট শর্টে আমাদের প্রথম থেকে জার্নিটা বলে দিচ্ছি, এবং অনেকের এই জিনিসগুলো জানে না, যারা মানে পিটিশনার হয়নি, বা যারা নতুন করে যারা 2022 সালে টেট পাস হয়েছে, এই এনআইএস পশ্চিমবঙ্গে কিভাবে ভ্যালিড হলো, কিভাবে ইনভ্যালিড হলো, এই গল্পগুলো অনেকেই জানে না। তাই জানানোর জন্য আমি কয়েকটা জিনিস একটু সংক্ষেপে দেখিয়ে দিতে চাই। আপনারা দেখুন যে প্রথম পশ্চিমবঙ্গে যেটা এনআইএস এর জন্য প্রাণঘাতী মামলা ছিল, এটা ছিল এই সাবির শেখের করা মামলা। এই মামলাটা ডেট কবে? ডেট হচ্ছে 2023, 6/7/2023। আর প্রথম হিয়ারিং হয় 11 জুলাই 2023-এ। 2023 সালে প্রথম এনআইএস কে ইনভ্যালিড করার জন্য রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটরা সাবির শেখেরা মামলা করে। এই মামলাটা আমরা বন্ধু হেরে গিয়েছিলাম। এই মামলাতেও কিন্তু আমরা প্রত্যেকে, মানে আমি, কৌশিক দাস এবং আমার সাথে আমার অ্যাডমিন প্যানেলে টোটাল 32 জন কিন্তু এইখানে আমরা ক্যান ওয়ানে পার্টি হয়েছিলাম। এর যদি অর্ডারগুলো আপনারা দেখেন, এখানে যে লাস্ট অর্ডার ছিল, এখানে কিন্তু, আচ্ছা, অর্ডার ইজ নট আপলোডেড দেখাচ্ছে। যাই হোক, অর্ডারটা হয়তো এখন ডিলিট হয়ে গেছে, বা যেটাই হয়ে গেছে, অর্ডারগুলো আমাদের কাছে ছিল। এই মামলায় কিন্তু আমরা পার্টি হয়েছিলাম। তো 2023 সালের জুলাই মাস থেকে আমরা এই কেসগুলো লড়ে আসছি। আর 2024-এর ফেব্রুয়ারি মাসে এই কেসটা আমরা হেরে গেছিলাম। তারপরে পশ্চিমবঙ্গ থেকে এনআইএস এর সুপ্রা সাফ হয়ে যায়। তো এইখানে আমরা যে হিয়ারিং করিয়েছি, এতগুলো হিয়ারিং হয়েছে, আপনারা দেখুন। এই হিয়ারিং গুলো আমরা 20 জন, 25 জন, 50 জন মিলে মিলে ফান্ডিং করে যে কোনো ভাবে আমরা চালিয়েছিলাম। যদি আমরা হেরে গেছিলাম, এই মামলাগুলো আমরা করেছিলাম, তখন থেকে আমাদের গ্রুপ কিন্তু লেগে আছে, আমার অ্যাডমিন প্যানেল আমরা কিন্তু লেগে আছি। আজকে অভিযোগ করা সহজ, কিন্তু কাজ করা কঠিন। কিন্তু আমরা কিন্তু এই কাজটা এই 2023 থেকে আজকে 2026 আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি। এরপরে এই মামলাটা যখন হয়, এবং সেই সময়ই সুপ্রিম কোর্টে আহ, উত্তরাখণ্ডের কেসটা এরা হেরে যায়, সেই সময় আমরা মহামান্য সুপ্রিম কোর্টে একটা মামলা করেছিলাম। এই এসএলপিটা, এইটা হচ্ছে তার ডায়েরি নাম্বার। এখানে আমরা প্রায় 1100 জনকে পিটিশনার করে আমরা আহ, এই মামলাটা লড়েছিলাম। কিন্তু এই মামলাটা আমরা আনফরচুনেটলি হেরে হেরে যাই। অনেকে বলে যে এই মামলাটাতে যদিও 1100 জন পিটিশনার হয়েছিল, আমরা নাকি কাউকে পিটিশনার করিনি। আপনারা একটু মামলাটা দেখবেন। মামলাটা ফাইল হয়েছিল 2023-এর ডিসেম্বর মাসে। এই মামলাটাতে যে আমরা প্রত্যেককে আমরা যে পিটিশনার করেছিলাম, তার আমি একটু ডিটেলসটা দিতে চাই। যে এখানে আপনারা দেখবেন আইএ গুলো, ইন্টারকুলেটরি অ্যাপ্লিকেশন গুলো যেগুলো রয়েছে, তার মধ্যে দেখবেন যে 21/2, 21শে ফেব্রুয়ারিতে একটা ইন্টারভেনশন ইমপ্লিমেন্ট ফাইল হয়েছিল। এটা সেই ইমপ্লিমেন্ট ফাইল যেটাতে হচ্ছে আমরা, মানে সমস্ত পিটিশনার, প্রায় 1100 জন পিটিশনারকে আমরা পিটিশনার করেছিলাম। আপনারা এই আইএ নাম্বারটা নোট করে নেবেন। যাদের যাদের মনে কোনো সংশয় থাকবে যে পিটিশনার করা হয়েছিল কি হয়নি, আপনারা সুপ্রিম কোর্টের কোনো উকিল ধরে সার্টিফাইড কপি বের করে নিয়ে এই এই আইএটার সার্টিফাইড কপিটা আপনারা বের করে নেবেন। এই যে আইএটা 21 তারিখ ফাইল হয়েছিল, 21শে ফেব্রুয়ারি, সেই আইএটাতে যে ওকালতনামা সাবমিট করা হয়েছিল 1100 জনের, তার প্রমাণ দেখুন। 21 তারিখে ওই আইএটার সাথে ওকালতনামাও সাবমিট করা হয়েছিল। এই সাবমিশনটা কিন্তু আমাদের আইনজীবী দিয়েছিল, দেবেন্দ্র কুমার শুক্লা। তো এই মামলাতে আমরা প্রায় 1100 জনকে পিটিশনার করে তখন লড়াই চালিয়েছিলাম। এই মামলাটাও আমরা আনফরচুনেটলি হেরে যাই, সেটার অনেক কাহিনী আছে। তারপরে আমরা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমরা মামলা করি, পিন্টু মালিক। এই মামলাটাও আমরা হেরে গিয়েছিলাম। তাহলে পরপর আমরা এখন এতদিনে কিন্তু 3টা মামলা হারলাম। প্রথমে রেগুলারদের করা মামলা,
তারপরে সুপ্রিম কোর্টে একটা এসএলপি, তারপরে আহ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটা মামলা। এই মামলাতেও আমরা দুটো আলাদা আলাদা রিট করি। এখানে মোটামুটি এই এই ফাইলটাতে 32 জনকে পিটিশনার করা হয়েছিল। তারপরে সেম ডিভিশন বেঞ্চেই আমরা আরো একটা পিটিশনার করেছিলাম। এই মামলাতেও প্রায় 500 জনের উপরে পিটিশনার করা হয়েছিল। আপনারা দেখবেন পিটিশনার লিস্ট এখানে অলরেডি ওয়েবসাইটে দেখা যাচ্ছে। প্রত্যেককেই পিটিশনার করা হয়েছিল। অনেকে বলে যে কেসে কিন্তু পিটিশনার করা হয়নি, কিন্তু পিটিশনার কিন্তু প্রত্যেককেই করা হয়েছিল। যারা যারা নতুন এই ভিডিওটা দেখছেন বা এনআইএস সম্পর্কে জানার চেষ্টা করছেন ঠেকে, তারা দেখুন যে কতটা সংগ্রাম করা হয়েছিল। এটা হয়েছিল 29/7/2024 এই মামলাটা ফাইল করা হয়। এই মামলাটা আমরা আনফরচুনেটলি কিন্তু হেরে যাই। তারপরে আমরা করলাম যেটা আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্ট, যেটাতে আমরা হাই সুপ্রিম মানে পশ্চিমবঙ্গে আবার ভ্যালিড হয়েছে, সেটা হচ্ছে এটা ডায়েরি নাম্বার 35,001/2024 কৌশিক দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটাতেও কিন্তু আমরা 1233 জনকে পিটিশনার করেছিলাম। তার সার্টিফাইড কপি বেরিয়েছে, আপনারা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও দেখতে পারবেন। প্রায় 300 জনের ওপরে পিটিশনার হিসেবে নাম রয়েছে। আর সুপ্রিম কোর্টের সাইটের লিমিটেশনের জন্য বাকিদের নাম দেখা যাচ্ছে না, কিন্তু 1233 জনকে পিটিশনার করে আমরা কিন্তু এই মামলাটা জিতে যাই। এবং এই মামলাই হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে এনআইএস কে ভ্যালিড করার একমাত্র মামলা, যে মামলা একটা রিপোর্টেবল জাজমেন্ট। এনআইএস ডিএলএড এর কেসে ওয়ান এন্ড অনলি রিপোর্টেবল জাজমেন্ট রয়েছে এই জাজমেন্টের। আর এই জাজমেন্টটাকে হাতিয়ার করেই পরবর্তীকালে 32,000 প্যানেল যে আমরা আজকে দেখতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্ট তাদেরকে শিল্ড দিয়েছে, তাদেরকে রক্ষা করতে, তাদের যে চাকরি চলে গেছিল সিঙ্গেল বেঞ্চে, সেটাকে ফিরিয়ে দিয়েছে এই মামলার রায়ের উপরে ভিত্তি করে। আমি একটু আগে যে বলেছিলাম যে আরটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017, সেই যে প্রবলেমটা সেটাকে ওভারকাম করেছে এই আমাদের করা মামলার জাজমেন্ট দেখিয়ে। এই জাজমেন্ট সেই 4 এপ্রিলের জাজমেন্ট। আর জাজমেন্টটা আমি খুলছি না। তারপরে আমাদের যখন এরকম অমানবিক একটা টার্মস এন্ড কন্ডিশন দিয়ে যখন একটা ভেরিফিকেশন নোটিশ দেওয়া হলো, সেই সময় আমরা এই মামলাটা করেছি। এই মামলাটা এখনো পেন্ডিং আছে। এটা কিন্তু আমাদের শিল্ড এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদের। এখানে এই মামলাটা হচ্ছে একটা এমএ মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন। এই মামলাটা এখনো পেন্ডিং রয়েছে। এই মামলাটাতে প্রায় আপনারা দেখবেন 1260 জনের উপরে আমরা কিন্তু পিটিশনার করেছি। আহ, এখন হচ্ছে প্রত্যেকেই পিটিশনার করা হয়েছে। এখন হচ্ছে আহ, উম, এই মামলাটাতে যে রায়টা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি এনআইএস দের সাথে কোনো রকমের প্রবলেম ক্রিয়েট করে, তাহলে সেই ক্ষেত্রে এই মামলাটাতে যে অর্ডারটা রয়েছে সেটা হচ্ছে যে 2022 সালের নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াতে যাই হবে সেটা সেটার ফাইনাল ডিপেন্ডেন্সি হবে এই মামলার এই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের রায়ের উপরে। আপনারা দেখতে পারবেন এই মামলায় যে রায় হয়েছে, সেটার উপরে কিন্তু সেটাতে কিন্তু সাবজেক্ট টু দ্য ফাইনাল আউটকাম অফ দ্য মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। তার মানে যারা অনগোয়িং এ হাইকোর্টের পিটিশনার রয়েছেন, সুপ্রিম কোর্টের পিটিশনার রয়েছেন, তাদের সাথে যদি কোনো রকমের নাইনসাফি পর্ষদ করে, তাহলে কিন্তু এই এমএটাকে আমরা আবার হিয়ারিং করিয়ে এই এমএটাতে আমরা কিন্তু পর্ষদের সেই যদি কোনো রকমের প্রতারণা করার চেষ্টা করে সেটা কিন্তু আমরা রুখে দিতে পারবো। এটা কিন্তু বর্তমানে যারা 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ছিলেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু এটা একটা বিশাল শিল্ড। তারপরে আমরা চলে আসব যেটা আমাদের কন্টেম্পট অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা, এটা তো আমরা প্রত্যেকে পিটিশনার করেছি। এই এই এইটা বর্তমানে এই যে কন্টেম্পট অ্যাপ্লিকেশনটা সেটাকে হাইকোর্টে ট্রান্সফার করা হয়েছে এবং হাইকোর্টে আগামী 9 তারিখ এই মামলাটার হিয়ারিং আছে। তো আপনারা দেখলেন যে 2023 সাল থেকে আমরা কিভাবে একের পর এক লড়াই করে এই এনআইএস ডিলেটকে নিয়ে এগিয়ে নিয়ে চলেছি। এবং আজকে সর্বশেষ এই যে আন্দোলন, অনেকে বলে যে আমরা পশ্চিমবঙ্গ এনআইএস ডিলেট সংগ্রাম মঞ্চ নাকি আমরা আন্দোলন করি না। আজকে পরিষ্কারভাবে পশ্চিমবঙ্গ এনআইএস ডিলেট সংগ্রাম মঞ্চকে হাইকোর্ট পারমিশন দিয়েছে 500 থেকে 700 500 জন পিটিশনার নিয়ে আন্দোলনে আসার জন্য 6 তারিখ। এখন আহ, আপনাদের পালা, আপনাদেরকে বুঝে নিতে হবে। আমরা তো এই লড়াইটা করে যাচ্ছি আপনাদের
প্রত্যেককে, যারা আমাদের সাথে এতদিন ছিলেন প্রত্যেককে ধন্যবাদ। আপনারা না হলে আমরা এই লড়াইটা অবশ্যই চালিয়ে যেতে পারতাম না। কিন্তু আমরা লড়াইটা প্রথম থেকে যেটা চালিয়ে যাচ্ছি সেটা কিন্তু এখন ফাইনাল ফেজে আছে। এটা এখন একটা নার্ভ গেম হয়ে গেছে। প্রত্যেককে নিজের অধিকার বুঝে নিতে আগামী 6 তারিখ অবশ্যই আন্দোলনে আসতে হবে। আন্দোলনের প্লে কার্ডে নিয়ে আসবেন কি কি সেটা আমি বলে দিচ্ছি। আন্দোলনের প্লে কার্ডে কোনো সরকারকে অ্যাপিজমেন্ট করার কোনো দরকার নেই। এই সরকার আমাদের জন্য ভালো কিছু করেনি, আর এই সরকারকে আর মানে কি বলবো, খুব খুশি রেখে কিছু করতে হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য আপনারা প্লে কার্ড এটাই লিখবেন যে হয় এনআইএসডিএলএড কে আপনারা রাখবেন, নয় আপনারাও থাকবেন না। যদি if NISDLED is yes, then the government is yes. No to NISDLED, no to West Bengal government. No vote to West Bengal government. No vote to such and such party. পরিষ্কার কথা। Such and such CM, such and such education minister. No vote to such and such chief minister. No vote to কি বলবো, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। নো ভোট টু প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি। এরা প্রত্যেকেই পলিটিক্যাল লিডার। আমাদের লিখতে হবে এটাই যে নো এনআইওএস নো ভোট, নো এনআইওএস নো ভোট। হয় পশ্চিমবঙ্গের 1,93,000 এনআইএস প্রার্থী ভ্যালিড, নয় গভর্নমেন্টও ইনভ্যালিড। পরিষ্কার কথা। আপনাদের এই জিনিসগুলোই প্লেকার্ডে লিখতে হবে। এর থেকে বেশি ভিডিও করে তো বলা সম্ভব নয়। আপনারা সবাই বুদ্ধিমান, এই প্লেকার্ডগুলোই আপনারা লিখে নিয়ে আসবেন। এবং আমি আমাদের যে ক্লোজ গ্রুপ রয়েছে সেই গ্রুপে রিসেন্টলি পোল নিয়েছিলাম। ম্যাক্সিমাম পাবলিকের, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদেরই এটাই এখন মতামত, আমারও এটাই মতামত যে একটা পলিটিক্যাল পার্টি, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট সবসময় ভয় পায় ভোটের। 1,93,000 পশ্চিমবঙ্গের এনআইএসডিএলএড ক্যান্ডিডেটকে এবার ইউনাইটেড ভাবে এই সরকারকে বুঝিয়ে দিতে হবে যদি এনআইএসডিএলএড ভ্যালিড হয় 1,93,000 ভোট তারা পাবে। যদি এনআইএসডিএলএড কে তারা নো বলে, এনআইএসডিএলএডও তাদেরকে নো বলবে। যদি এনআইএসডিএলএড কে তারা গো ব্যাক বলে, এনআইএসডিএলএডও তাদেরকে গো ব্যাক বলবে। পরিষ্কার কথা, প্রত্যেকের এটা লড়াই। যারা 2020 সালে 16,500 রিক্রুটমেন্টে এনআইএসডিএলএড থেকে চাকরি পেয়েছিলেন তাদেরও প্রবলেম হবে। যারা 32,000-এ এনআইএসডিএলএড করে চাকরি করছো তাদেরও প্রবলেম হবে যদি কিনা এই আরটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017 কে পর্ষদ ভ্যালিড করে এনআইএসডিএলএড কে ভ্যালিড না করে। আর যদি ভাবো যে এটা শুধু যারা চাকরির প্রার্থী তাদের প্রবলেম, যারা আমরা চাকরি করছি তাদের প্রবলেম নয়, তারা অদূর ভবিষ্যতেই বুঝতে পারবে যে আরটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017 যদি একবার পশ্চিমবঙ্গে তারা অমান্য করা শুরু করে দেয়, তোমাদের ভবিষ্যতে ইনক্রিমেন্ট কি করে হয়, তোমাদের এই ক্যাটাগরির বেতন কিভাবে হয়, তোমরা সকলেই সবকিছু বুঝতে পারবে। এখন কথা হচ্ছে যে ওই দিন কটার সময় আসতে হবে, কি করতে হবে। আমাদের পারমিশন রয়েছে 2টোর থেকে 5টা অবধি। 2টোর থেকে 5টা অবধি আমরা র্যালি করতে পারবো। 2টো থেকে 5টার আগে বা পরে আমাদের জমায়েত, আমরা কলকাতার বিভিন্ন জায়গায় এসে জমায়েত করার জন্য প্রস্তুতি নিতেই পারি। যেহেতু আমাদের কাছে কোর্টের রায় এখন আছে, আমাদের কেউ আইনিভাবে কোনো হেনস্থা করতে পারবে না। আপনারা নির্ভয় থাকবেন। যদি কেউ আন্দোলন করতে এসে হেনস্থার শিকার হন, আমি প্রত্যেককে কথা দিচ্ছি যে এনআইএসডিএল-এর সংগ্রাম মঞ্চ আপনাদের পেছনে A to Z থাকবে। আপনাদেরকে কোনো পুলিশি হয়রানি, কোনো রকমের কোনো অসুবিধা, কোথাও কোনো প্রবলেম আপনারা পড়লে আমাদের অ্যাডমিনদের ফোন করবেন, আপনারা আমাদের সংগঠনের সর্বাত্মক সহায়তা পাবেন। এবং আপনাদেরকেও এই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে। দলমত নির্বিশেষে এই যারা গ্রুপিং বাজি করে তাদেরকে মানে কি বলবো, পাত্তা না দিয়ে আপনাদের কিন্তু এখন এগিয়ে আসার সময়, ইউনিটি দেখানোর সময়। আর একটা কথা বলে দেই, যারা হাইকোর্টে পিটিশনার আছেন, আপনারা ভাবেন যে আমরা সুপ্রিম কোর্টের পিটিশনার। আমি দেখুন বেশি কথা বলে, বেশি এই মানে কি বলবো, এত কিছু ভালো লাগে না জিনিসগুলো, নিজেরও কাজকর্ম থাকে। এই একটা ভিডিও বানাচ্ছি, আমার আধা ঘন্টা নষ্ট হচ্ছে, মানে কি বলবো, হয় না। নিজের কাজকর্ম করে, টিউশন পড়িয়ে, স্কুল করে এই জিনিসগুলো করা কঠিন। এখন বিষয় হচ্ছে আমরা প্রত্যেককে নিয়ে আমরা লড়াই করব। আপনারা দেখলেন MA তে আমাদের অলরেডি প্রোটেকশন রয়েছে।
আপনাদেরও প্রোটেকশন রয়েছে। আমরা প্রত্যেককে নিয়ে লড়াই করব। বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক বলছে যে কৌশিক দাসের কেসে ক্যান করে ঢুকতে হবে, আমরা আপনাদের ঢোকাবো ভাই। আপনাদের চিন্তা করতে হবে না, আমি হাত জোর করে বলছি আমরা আপনাদের ঢোকাবো। একসাথে লড়াই করব, একসাথে। আমাদের সময় যারা সুপ্রিম কোর্টে পিটিশনার হয়েছিল প্রত্যেককে আমরা ওয়েলকাম করেছি। যারা হাইকোর্টে আছেন, যারা অনগোয়িং রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে চান, প্রত্যেককে আমরা ঢুকাবো। যারা 2022-এ টেট পাস রয়েছেন, অনগোয়িং রিক্রুটমেন্টের কেসে পিটিশনার হতে চান, তারা দয়া করে আজিজ লস্কর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ও 2022-এর নিয়োগ প্রক্রিয়ার ও 2022-এর টেট পাসদের নিয়ে যে 2025-এর নিয়োগ প্রক্রিয়া চলছে সেই কেসগুলো দেখছে। আমরা যেটা হচ্ছে 2022-এর নিয়োগ প্রক্রিয়া ছিল সেই কেসগুলো দেখছি, এবং সেখানে প্রত্যেককে আমরা পিটিশনার করবো। হাইকোর্টে আমাদের আগামী 9 তারিখ মামলা আছে। হাইকোর্টের কেসটাতে আমাদের এখনো নোটিশ হয়নি, আমাদের এখনো ওই কেসটা অ্যাকসেপ্টেড হয়নি। নোটিশ হয়ে গেলে আমরা তারপরে ওই কেসটাতে ক্যান ফাইল করে সকলকে পিটিশনার করব। নোটিশ হওয়ার আগে আমরা কেন এই জিনিসগুলো করি না সেটাও আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আপনাদেরকে মানুষ ভুল বোঝায়, আপনারা ভুল বোঝেন। আপনি দেখুন, আজকে আপনাকে আমি পিটিশনার করে কোথাও কোনো কেসে ঢুকিয়ে দিলাম, সেই কেসটা এখনো অ্যাকসেপ্টেড হয়নি। কেসটা অ্যাকসেপ্টেড হওয়া মানে কি, যখন আমি একটা অ্যাপিল করি, কোর্ট সেটা শুনবে কি শুনবে না, গ্রহণ করবে কি করবে না, সেটাকে বলে নোটিশ হওয়া। যদি কেসটা নোটিশ হওয়ার আগে ডিসমিস হয়ে যায়, কোনো কারণে হতে পারে, ডিসমিস যদি হয়ে যায়, তাহলে ওই কেসটা আপনার পিটিশনার হয়ে কি লাভ? ওই কেসটা তো শুনানি হবে না। তাহলে যখন একবার কেসটা অ্যাকসেপ্টেড হয়, তারপরে আমরা ক্যান করে বা আলাদা রিট ফাইল করে সেই কেসগুলোতে ক্যান্ডিডেটদের মানে পিটিশনার করি। কারণ কি, কেস অ্যাকসেপ্ট হওয়ার আগে যদি আমরা পিটিশনার করে কাউকে ওখানে ঢুকে দিই, তাহলে পার পিটিশনারের জন্য কোর্ট ফিস দিতে হয়, এবং সেই কোর্ট ফিস যদি আমরা 1000 জন 1233 জনকে নিয়ে আমরা লড়াই করেছি, আমরা জানি মানুষের অনেক কষ্ট হয় সেই টাকাগুলো পেমেন্ট করতে। তো আপনি আজকে টাকা দিয়ে আপনি পিটিশনার হলেন, কিন্তু ওই কেসটা ডিসমিস হয়ে গেল, তাহলে আপনার কি লাভ হলো? এর থেকে ভালো বুদ্ধি কি, প্রথম হিয়ারিং হয়ে যাওয়ার পরে কেসটা যখন নোটিশ হয়ে যাবে, অ্যাকসেপ্টেড হয়ে যাবে, তারপরে তার মানে ওই কেসটা এখন চলবে, রানিং থাকবে, ওই কেসটাতে আপনাকে আমরা পিটিশনার করব। তাহলে আপনার যে কষ্ট উপার্জন করা পয়সা, সেটা কোর্ট ফিসটা নষ্ট হবে না। এখন দেখুন, যদি আমাদের কেসটা সুপ্রিম সিঙ্গেল বেঞ্চে যদি ডিসমিস হয়ে যায়, আমাদের আগেও হয়েছে, আপনাদের আমি দেখালাম যে আমরা কতগুলো কেস লড়ে লড়ে আজকে আন্দোলন করতে হয়, তাতেও আমরা হাইকোর্ট থেকে কেস করে আন্দোলনের পারমিশন নিয়ে আসি। একটা মিছিল করতে হয়, সেটার জন্য এগুলো করতে হয়। তো কেস করে করে আমাদের এগুলো খুঁটিনাটি সমস্ত কিছু বোঝা আসে। আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার থেকে শুরু করে আমাদের সুপ্রিম কোর্টের রঞ্জিত কুমার থেকে শুরু করে ভি মোহনা ম্যাডাম থেকে শুরু করে তারপরে হচ্ছে গোপাল শঙ্কর নারায়ণ, আমি সমস্ত এরকম সমস্ত রকম এই অ্যাডভোকেটদের সাথে, মানে কি বলবো, নাম গুনে আমি বলতে পারবো না, শেষ হয়ে যাবে। আমার কনফারেন্স করা এই লিগাল ম্যাটার নিয়ে আলোচনা করা হয়ে গেছে। আমি এই জিনিসগুলো যতক্ষণ না কাউকে বলি, না বুঝে না শুনে এভাবে বলি না যে আপনারা অমুক কেসে পিটিশনার হয়ে যান, এটা হয়ে যান, ওটা হয়ে যান, এইভাবে আপনাদের পয়সা নষ্ট ছাড়া কিছু হয় না। আমাদেরও অতীতে হয়েছে এই জিনিসগুলো, এখন আমরা বুঝে গেছি। কোনো অসাধু উকিল আপনাদের বুদ্ধি দিয়ে কিছু বলে দিল যে ভাই অমুক কেসে আপনাকে ক্যান ফাইল করে ঢুকে কি দরকার, আমি তো করাবো আপনাদের, বলছি তো। যারা হাইকোর্টে পিটিশনার ছিলেন, যারা এখন 2022-এ টেট পাস আছেন, প্রত্যেককে আমরা সুনির্দিষ্ট সুপরিকল্পিতভাবে আপনাদের কেসে যুক্ত করবো। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। যখন আমরা কোনো ভিডিও দিয়ে বা ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন আমরা বার্তা দেবো যে পিটিশনার করা হচ্ছে, তখন আপনারা পিটিশনার হবেন। আপনারা এইভাবে ঐক্যটা নষ্ট করবেন না। আর বিভিন্ন জায়গায় যারা গ্রুপিং করছে তারা কেউ কাজ করবে না। আজকে আন্দোলনের পারমিশন নিতে হয় আমরা, সুপ্রিম কোর্টে কেস জিততে হয় আমরা, আর কেউ পশ্চিমবঙ্গে না করতে পেরেছে। খালি এই এটা ওটা বলা ছাড়া, উৎসাহ প্রচার মানে এগুলো করা ছাড়া আর কোনো কাজ নেই। কিচ্ছু করতে পারেনি কেউ, একটা কোনো সিগনিফিকেন্ট কাজ করতে পারেনি। যা করেছি আমরাই করেছি, এবং ভবিষ্যতে আমরাই করব। বাদ বাকি কে কি বলছে ওগুলো শুনে কোনো লাভ নেই। করতে থাকুক, বলতে থাকুক, কাজ তো কিছু করতে পারবেন, আমিও জানি, আপনিও জানেন। কাজেই ব্যাপার না, আপনারা একটু শান্ত হন, ধৈর্য ধরুন। আগামী 9 তারিখ আমাদের হাইকোর্টের কেসের হিয়ারিং আছে, তারপরেই প্রত্যেককে পিটিশনার করা হবে। আপনারা ধৈর্য ধরুন, আপনারা আন্দোলনে আসুন প্রত্যেকে, অনগোয়িং, ইন সার্ভিস, যারা টেট পাস করেনি প্রত্যেকে, এনআইএস ডিলেট যারা করেছেন প্রত্যেকে আপনারা আন্দোলনে আসুন। প্রত্যেককে আগামী 6 তারিখ নিজের অধিকার বুঝে নিন। আরটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017-কে ভ্যালিড করতে হবে, মানতে হবে। পশ্চিমবঙ্গ সরকার ভারতবর্ষের বাইরে নয়, তাদেরকে এটাকে গ্রহণ করতে হবে, মান্যতা দিতে হবে, এবং এনআইএস ডিলেটদের সর্বোপরি নিয়োগ করতে হবে। তাদেরকে নিয়োগে বসতে দিতে হবে, তাদেরকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ দিতে হবে। এর বাইরে কোনো কিছু আমরা মানব না। হাইকোর্টে যে সংখ্যা বলেছে, আপনারা সেটা নিয়ে কোনো বিভ্রান্ত হবেন না। আপনাদের টাইমিং বলেছে যে 2টোর আগে কলকাতায় ঢোকা যাবে না, এরকম কিছুই নয়। আপনারা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আন্দোলন করার অধিকার সকলেরই আছে।
হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেখানে কোনো রকম বিশৃঙ্খলা করা যাবে না, কোনো রকমের মাইক আনা যাবে না, তবে প্লেকার্ড ফেস্টুন আপনারা অবশ্যই আনবেন। তবে যাই আনবেন কাগজে আনবেন, কোনো লাঠি কাঠির মধ্যে বেঁধে লাগিয়ে আনবেন না। প্লেকার্ড ফেস্টুন শুধু সুতোর মধ্যে বেঁধে আনবেন, বা হাতে লিখে নিয়ে আসবেন, বা কাগজে প্রিন্ট করে নিয়ে আসবেন, তার বাইরে কিন্তু কিছুই আনবেন না। আপনারা রাস্তায় হাঁটতেই পারেন, স্বাধীন মানুষ, আপনারা কোনো অফিসে দেখা করতেই আসতে পারেন, কোনো প্রবলেম নেই। আমরা হাইকোর্টের নির্দেশ মেনে যত সংখ্যক আমাদের বলেছে ততজনই আমরা র্যালি করব, এবং আমরা যথাসময়েই করব। আপনারা প্রত্যেকে আন্দোলনে আসবেন, কেউ বাদ যাবেন না। যেটুকু বোঝার আপনারা বুঝে নেবেন, প্রত্যেককে আন্দোলনে আসবেন হাইকোর্টের নির্দেশ মেনে। আমাদের কিন্তু নিজের অধিকার আগামী 6 তারিখ বুঝে নিতে হবে। মিডিয়াতে আমাদের ব্যাপারটা এস্টাবলিশ করতে হবে, আমাদের সরকারের দৃষ্টি নিতে হবে, আর সরকারের কাছে অনুনয় বিনয় করার দিন শেষ। এবার আমাদের প্রকাশ্যে চোখে চোখ রেখে আমাদের কিন্তু এই সরকার থেকে আমাদের অধিকারটা বুঝে নিতে হবে। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অনেক দীর্ঘ ভিডিও হয়ে গেল। আপনারা দয়া করে অবশ্যই আন্দোলনে আসুন, আমাদের সংগঠনের উপরে আস্থা রাখুন, এবং বাইরে থেকে কি বলছে ওগুলো ভেবে লাভ নেই। কাজ যদি করতে হয় আমাদেরই করতে হবে, আপনাকেই করতে হবে। কাজেই মানুষের উপরে ভরসা না করে, এর ওর কথা না শুনে প্রত্যেকে নিজের নিজের দায়িত্বে আন্দোলনে আসুন, এবং আগামী 6 তারিখ কলকাতার রাজপথে দেখা হবে, এবং আমরা আমাদের অধিকার বুঝে নেব। জয় হিন্দ। এনআরএস ডিএলএড জিন্দাবাদ। ধন্যবাদ।